হ্যালো এভরিবডি, কি অবস্থা আপনাদের সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে কথা বলছি ইংরেজির একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে, স্পেশালি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বিসিএস, ব্যাংক জব, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেই জায়গা থেকে একাধিক প্রশ্ন করা হয় এবং আপনারা যারা একাডেমিক স্টুডেন্টস, আপনাদের করতে হয় রাইট ফর্মস অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন, এই গ্রামেটিক্যাল জায়গাগুলোতে খুব ভালো মার্কস পেতে হলে যেই জায়গায় একটা স্ট্রং ধারণা থাকতে হয় সেই জায়গার নাম হচ্ছে ক্লজ। ইয়াস, আজকে আমরা কথা বলবো হচ্ছে ক্লজ নিয়ে। তো ক্লজ শব্দের বাংলা অর্থটা আসলে কি? ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে খণ্ড বাক্যাংশ। ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে খণ্ড বাক্যাংশ। এবার আমি যদি একটু সংজ্ঞায়িত করতে যাই ক্লজটাকে, তাহলে কিভাবে সংজ্ঞায়িত করব? ক্লজ কাকে বলে? যদি বলে ক্লজ কাকে বলে, তাহলে আমাদেরকে বলতে হবে এভাবে, ক্লজ ইজ আ কালেকশন অফ সাম ওয়ার্ডস। ক্লজ হচ্ছে কতগুলো শব্দের সংগ্রহ। আমি ডেফিনেশন বলছি এবং কিছু কিছু জায়গায় একটু নোট করে দিচ্ছি। আপনাদের সাথে যাদের খাতা কলম আছে তাদেরকে এক্সট্রা থ্যাংক ইউ। ওকে, ফাইন। তা ক্লজ কাকে বলে? ক্লজ ইজ আ কালেকশন অফ সাম ওয়ার্ডস। কালেকশন অফ সাম ওয়ার্ডস। ক্লজ ইজ আ কালেকশন অফ সাম ওয়ার্ডস। ক্লজ হচ্ছে কতগুলো শব্দের একটা সমন্বয়। দুই নম্বর কথা হচ্ছে হুইচ হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড ফিনিট ভার্ব, যার ভেতরে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফিনিট ভার্ব থাকবে। হুইচ হ্যাভ আ সাবজেক্ট, যার ভেতর থাকবে একটা সাবজেক্ট অ্যান্ড আ ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব, যার ভিতরে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফিনিট ভার্ব থাকবে। তিন নম্বর শর্ত হচ্ছে হুইচ ইজ দ্য ফর্মিং পার্ট অফ দ্য সেন্টেন্স, যেটা হচ্ছে অন্য বাক্যের অংশ হবে। তাহলে ক্লজের শর্ত কয়টা? ফর্মিং part of the sentence, part of the sentence okay fine। তাহলে ক্লোজের শর্ত হচ্ছে তিনটা। ক্লজের শর্ত কয়টা? ক্লজের শর্ত হচ্ছে তিনটা। একটা হচ্ছে কালেকশন অফ সাম ওয়ার্ডস, কতগুলো শব্দ হবে। হুইচ হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড ফিনিট ভার্ব, যার ভিতর একটা সাবজেক্ট থাকবে একটা ফিনিট ভার্ব থাকবে। হুইচ ইজ দ্য ফর্মিং পার্ট অফ দ্য সেন্টেন্স, যেটা অন্য বাক্যের অংশ হবে। তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি একটা এক্সাম্পল লিখছি, যাদের সামনে খাতা কলম আছে আবার বলছি এক্সট্রা থ্যাংক ইউ। ওকে ফাইন। ইফ আই where I would help the poor, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতাম। আমার প্রশ্ন হচ্ছে, এই যে একটা সেন্টেন্স লিখেছি আমরা এখানে কয়টা সেন্টেন্স আছে? আমি যে বোর্ডে জিনিসটা লিখেছি ইফ আই ওয়ার ইউ আই উড হ্যাভ দ্য পোর, এখানে কয়টা সেন্টেন্স আছে? বেশিরভাগ স্টুডেন্টস ভুল উত্তর দেয় এবং তারা বলে যে ভাইয়া এখানে দুইটা সেন্টেন্স আছে। তারা ইফ আই ওয়ার ইউ এই পর্যন্ত বলে একটা সেন্টেন্স, আই উড হ্যাভ দ্য পোর এই পর্যন্ত বলে আর একটা সেন্টেন্স। এটা একটা ভুল উত্তর। আসলে এখানে সেন্টেন্স আছে একটা, কিন্তু ক্লজ আছে দুইটা। দেখেন বাক্যের সমাপ্তি সূচক চিহ্ন কোনটা কোনটা? বাক্যের সমাপ্তি সূচক চিহ্ন হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, ইন্ট্রোগেটিভ সাইন এবং ফুল স্টপ। এরা হচ্ছে বাক্যের সমাপ্তি সূচক চিহ্ন। তো বাক্যের সমাপ্তি সূচক চিহ্ন কোথায় আছে? ফুল স্টপ আছে এখানে। তার মানে এখানে একটা বাক্য আছে, কিন্তু ক্লজ আছে কয়টা? ক্লজ আছে হচ্ছে দুইটা। আচ্ছা, আমরা একটু দেখি, এইটা একটা ক্লজ এবং এইটা আর একটা ক্লজ। এরা আসলে ক্লজ হতে পেরেছে কিনা আমরা একটু সংজ্ঞার সাথে একটু মিলায় দেখার চেষ্টা করি। ক্লজের শর্ত কয়টা? তিনটা, মনে আছে আপনাদের সবার। একটা কি? কালেকশন অফ সাম ওয়ার্ডস, কতগুলো শব্দের সংগ্রহ। হুইচ হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড ফিনিট ভার্ব, যার ভিতরে একটা সাবজেক্ট লাগবে, ফিনিট ভার্ব লাগবে। হুইচ ইজ দ্য ফর্মিং পার্ট অফ দ্য সেন্টেন্স, যেটা অন্য বাক্যের অংশ হবে। ওকে, 1 2 3 4 চারটা শব্দ আছে, তার মানে প্রথম শর্তটা মিলে গিয়েছে। সাবজেক্ট এবং ফিনিট ভার্ব লাগবে। আই একটা সাবজেক্ট, ওয়ার হচ্ছে ফিনিট ভার্ব, তার মানে 2 নম্বর শর্তটা মিলে গিয়েছে। 3 নম্বর শর্ত কি? ফর্মিং পার্ট অফ দ্য সেন্টেন্স, অন্য বাক্যের অংশ হবে। তার মানে এই অংশটা কিন্তু এই অংশের অংশ। দ্যাটস ওয়াই তিনটা শর্তই কিন্তু পূর্ণ করেছে এই অংশটা। দ্যাট মিনস এটা একটা ক্লজ। ওকে ফাইন। এইটাও একটা ক্লজ, কারণ কতগুলো শব্দ আছে, একটা সাবজেক্ট আছে, ফিনিট ভার্ব আছে, অন্য বাক্যের অংশ হয়েছে, তার মানে এটা একটা ক্লজ। এই দুইটা ক্লজ পাইলাম আমরা একটা সেন্টেন্সের ভিতর, দুইটা ক্লজ পাইলাম। আই থিঙ্ক এখন পর্যন্ত আমরা ডেফিনেশন বুঝেছি ক্লজ কাকে বলে। ক্লজ ইজ এ কালেকশন অফ সাম ওয়ার্ডস, কতগুলো শব্দ লাগবে, যার ভিতরে একটা সাবজেক্ট লাগবে, ফিনিট ভার্ব লাগবে, অন্য বাক্যের অংশ হবে। আই থিঙ্ক ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসেন, যদি বলি ক্লজ কত প্রকার, এবার আসেন ক্লাসিফিকেশনে। আমরা একটু ক্লাসিফাই যদি করি, তাহলে ক্লজকে ক্লাসিফাই করলে আমরা ক্লজকে প্রথমত পাবো হচ্ছে 3 ধরনের। একটা পাবো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, P.C। আচ্ছা, আমি ডেফিনেশনটা একটু মুছে দেই, আমার জন্য একটু সহজ হবে। ডেফিনেশনটা মুছে দিলাম। আচ্ছা, ক্লজকে কয় ভাগে ভাগ করা যায়? ক্লজকে প্রথমত ভাগ করা যায় হচ্ছে 3 ভাগে। তার একটার নাম হচ্ছে P.C দিলাম, মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। 2 নম্বর দিলাম হচ্ছে S.C, মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। 3 দিলাম হচ্ছে আমি C.C, মানে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ।
ওকে ফাইন, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। ওকে ফাইন, এবার কোঅর্ডিনেট ক্লজ নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এবং দেখার চেষ্টা করব হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ। ওকে ফাইন, তো প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম আছে, প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম আছে, এই নামটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই নামের ভেতরে প্রিন্সিপাল ক্লজ জিনিসটা কি সেটা বুঝিয়ে দেয়। ওকে, প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে ফাইন, তো প্রিন্সিপাল ক্লজের একটা নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে স্বাধীন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, মানে হচ্ছে স্বাধীন। আর ডিপেন্ডেন্ট মানে কি, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে অধীন, মানে যে স্বাধীন না, পরাধীন, ঠিক আছে, মানে পরের অধীন। ওকে ফাইন, আচ্ছা, এই যে ইন্ডিপেন্ডেন্ট শব্দটা, এই শব্দের দিকে একটু মনোযোগী হলেই বোঝা যাবে প্রিন্সিপাল ক্লজ জিনিসটা কি। প্রিন্সিপাল ক্লজ মানে কি, স্বাধীন ক্লজ, অর্থাৎ যেই ক্লজ নিজের অর্থ প্রকাশ করতে পারে, অন্য কারো উপর নির্ভরশীল নয়, সেই ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কি বললাম, যেই ক্লজ নিজের অর্থ প্রকাশ করতে পারে, অন্য কারো উপর নির্ভরশীল নয়, সেই ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কি, টোটালটা উল্টা। কেমন, মানে যেই ক্লজ নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অন্য কারো উপর নির্ভরশীল, অর্থাৎ নিজের অর্থের পরিপূর্ণতা পেতে হলে অন্য কারো আশ্রয়ে আশ্রিত হতে হয়, সেই ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, আমরা এখানে যে উদাহরণটা লিখেছিলাম, যে আমরা এখানে শুধুমাত্র সংজ্ঞার মাধ্যমে এই দুইটা যে ক্লজ সেটা প্রমাণ করেছিলাম। এইবার আমি একটু জানতে চাই আপনাদের কাছে, এই ইফ আই ওয়ার ইউ এইটুকুতে একটা ক্লজ, এই ক্লজের নাম কি? এটা কি প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ? কি বললাম কিছুক্ষণ আগে, যেই ক্লজ নিজের অর্থ প্রকাশ করতে পারে, সেই ক্লজ হচ্ছে স্বাধীন ক্লজ। আচ্ছা, ক্লাসে টিচার আসলো, স্টুডেন্টের সামনে দাঁড়াইলো এবং বলল, এই শোনো, আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, এই কথাটুকু বলে টিচার আর কোনো কথা বললো না। এবার স্টুডেন্ট কি করলো, হা করে তাকায় থাকলো। মানে কি, স্যার কি করতেন? তার মানে কি, টিচার যে কথাটা বললো, এই শোনো, আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, এই কথাটা শেষ হয় নাই। যেহেতু শেষ হয় নাই, তার মানে হচ্ছে স্বাধীন না। যেহেতু স্বাধীন না, তার মানে ও কিন্তু প্রিন্সিপাল ক্লজ না। ও কোন ক্লজ? ও হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, মানে হচ্ছে অধীন, রাইট? ওকে ফাইন, এবার যদি আমি বলি, ক্লাসে টিচার আসলো, স্টুডেন্টের সামনে দাঁড়াইলো এবং বলল, আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। এবার কিন্তু স্টুডেন্টদের ভেতরে আর কোনো আগ্রহ নাই জানার, কারণ স্যার আপনার টাকা ছিল, আপনি গরিবদের সাহায্য করতেই পারেন, খুব স্বাভাবিক, রাইট? তার মানে হচ্ছে এই অংশটা স্বাধীন, তার মানে এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এই অংশটা হচ্ছে অধীন, পরাধীন, নিজের অর্থ সম্পূর্ণরূপে শেষ করতে পারে না, যার কারণে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি যে প্রিন্সিপাল ক্লজ কী জিনিস এবং সাবঅর্ডিনেট ক্লজ কী জিনিস। ওকে ফাইন, এবার আসেন কথা বলবো হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ নিয়ে। কোঅর্ডিনেট ক্লজ জিনিসটাকে, কোঅর্ডিনেট ক্লজের বাংলা হচ্ছে সমন্বয় ক্লজ। কোঅর্ডিনেট মানে পারস্পরিক সহযোগিতা। আচ্ছা, আমার উস্তাদ বললেন, সজীবল, কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে দাড়িপালার মতো, অর্থাৎ দাড়িপালার দুই পাশের যে দুইটা পালা, সেই দুই পালায় এ পাশে হচ্ছে 1 কেজি ওয়েট, এ পাশে হচ্ছে 1 কেজি ওয়েট, দ্যাটস কল্ড কোঅর্ডিনেট ক্লজ। আমি বুঝলাম না, মানে এবার একটু বুঝাই দিচ্ছি। দেখেন, একটা সেন্টেন্স লিখলাম, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, অ্যান্ড ইউ কিস মি। আচ্ছা ফাইন, এখন দেখেন, এই যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমার কথা শেষ হয়েছে না? হয়েছে। আবার যদি বলি ইউ কিস মি, এই যে তুমি আমাকে কিস করো, এই কথাটা শেষ হয়েছে না? এই কথাটাও শেষ হয়েছে। তার মানে এইটা একটা প্রিন্সিপাল ক্লজ, এইটা একটা প্রিন্সিপাল ক্লজ। মূলত কোঅর্ডিনেট ক্লজ নামে আসলে কোনো ক্লজই নাই। এখন দুই পাশে যখন সমশ্রেণীর একই জাতীয় ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা জোড়া দেওয়া হয়, এই যে একটা নতুন শব্দ পেলাম, কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো কারা? অ্যান্ড, অর, নর, বাট, আইদার, অর, নাইদার, নর। মনে থাকবে, অ্যান্ড, অর, নর, বাট, আইদার, অর, নাইদার, নর। এদের দ্বারা যদি দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ দিয়ে জোড়া দেওয়া হয়, তাহলে ওই ক্লজের নাম আর প্রিন্সিপাল ক্লজ থাকে না। সমশ্রেণীর ক্লজ হওয়ার কারণে ওই ক্লজের নাম হয়ে যায় তখন কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, তার মানে আই লাভ ইউ এইটা কোঅর্ডিনেট ক্লজ এবং ইউ কিস মি এইটাও কোঅর্ডিনেট ক্লজ।
ক্লিয়ার? ওকে, জোড়া দেওয়া হয়েছে কি দিয়ে? কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, অ্যান্ড দিয়ে, ঠিক আছে? ওকে, মূলত কোঅর্ডিনেট ক্লজ নামে আসলে কোনো ক্লজ নাই, কিন্তু সমশ্রেণীর ক্লজ হলে আমরা সেটার নামকরণ করি ভালোবেসে কোঅর্ডিনেটিং ক্লজ। ক্লিয়ার? ওকে ফাইন। তো এইবার আসেন আমরা ক্লাসিফাই করব। এই এতটুকু ছিল হচ্ছে ক্লজের একদম বেসিক আলোচনা, এতটুকু ছিল ক্লজের বেসিক। কতটুকু আলোচনা করলাম আমরা দেখি একটু রিমাইন্ড করে আসার চেষ্টা করি। ক্লজ মানে কি? খণ্ড বাক্যাংশ, মানে বাক্যের অংশ। কাকে বলে? ক্লজ ইজ এ কালেকশন অফ সাম ওয়ার্ডস। ক্লজের শর্ত হচ্ছে তিনটা। একটা হচ্ছে কতগুলো শব্দ লাগবে, 2 নম্বর কথা হচ্ছে কি, 2 নম্বর কথা হচ্ছে তার ভিতরে একটা সাবজেক্ট ভার্ব লাগবে, 3 নম্বর কথা হচ্ছে অন্য বাক্যের অংশ হবে, তাকে ক্লজ বলে। কয় প্রকার? প্রথমত 3 প্রকার, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। প্রিন্সিপাল ক্লজ স্বাধীন, নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ অধীন, নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না। কোঅর্ডিনেট ক্লজ কি? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যদি দুই পাশে সমশ্রেণীর ক্লজকে জোড়া দেওয়া হয় তখন তার নাম হয়ে যায় কোঅর্ডিনেটিং ক্লজ। এই তো কথা। আচ্ছা, এইবার যদি আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা প্রশ্ন আর একটা আছে, সেটা হচ্ছে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখি একটা প্রশ্ন, এই সাপোজ ধরেন এইটা একটা প্রশ্ন, এইটা একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটায় এই অংশটার নিচে দাগ দেওয়া আছে, এই অংশটার নিচে দাগ দেওয়া আছে, অথবা প্রশ্ন যেভাবে হয় সেটা বোঝানোর চেষ্টা করছি, বা অথবা ব্লাড করা আছে, এই অংশটা বোল্ড করা আছে। ওকে, এবং প্রশ্ন করা হলো যে উইচ টাইপস অফ ক্লজেস ইট ইজ, এটা কোন ধরনের ক্লজ। এখন অপশনে আছে এ, অপশনে এ আছে নাউন ক্লজ, অপশন বিতে আছে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অপশন সিতে আছে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? অপশন ডিতে আছে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। এটা হচ্ছে প্রশ্ন। এখন সঠিক উত্তর কি হবে? সজিবুল ভাইয়া আপনি তো আলোচনা করেছেন প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, কিন্তু এখানে তো প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট ক্লজ নাই। আছে নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। তাহলে সঠিক উত্তর কোনটা? এই ক্লজগুলো আসলে কার ক্লাসিফিকেশন, এটা আমাদের এখন জানতে হবে। ইনশাল্লাহ আমরা বিস্তারিত জানবো। তার আগে আপনাদের কাছে আর একটা প্রশ্ন, এই ক্লজ, আচ্ছা আপনারা বলেন দেখি, যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্টস বক্সে লিখেন যে এইখানে সঠিক উত্তর কোনটা হবে, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। এইখানে দুইটা সঠিক উত্তর আছে, এই দুইটার ভিতর আরেকটা সবচেয়ে বেশি সঠিক, কোনটা সবচেয়ে বেশি সঠিক সেটা আমাকে একটু লিখে আপনারা জানান। ওকে ফাইন। তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি আমি। আচ্ছা এই বিষয় নিয়ে আমি আবার আসবো, আগে শেষ করে আসি নাউন ক্লজ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো নিয়ে কথা বলে তারপর আবার এই জায়গায় আসবো। আপনারা ততক্ষণে উত্তরটা একটু লিখে ফেলেন এবং আমার এই প্রশ্নটার একটু উত্তর দেন। ফিনিশিং মাই স্টাডি আই উইল স্লিপ টুডে। অর্থাৎ পড়াশোনা শেষ করে আজকে আমি কথা বলবো। এই যে জিনিসটা আমি এখানে লিখেছি, আপনাদের কাছে প্রশ্ন, এইখানে ক্লজ কয়টা আছে? এইখানে ক্লজ কয়টা আছে? ফিনিশিং মাই স্টাডি আই উইল স্লিপ টুডে। আমি জানি যে 0.5% বেশি স্টুডেন্ট ভুল উত্তর দেয়, এবং গতকালকে ক্লাসেও আমার এরকম ঘটনা ঘটেছে যে সবাই ভুল উত্তর দিয়েছে। বলেছে যে এখানে দুইটা ক্লজ আছে। কি কি ভাইয়া? ক্লজ হচ্ছে তারা বলে যে এই ফিনিশিং মাই স্টাডি এইটা একটা ক্লজ, এবং আই উইল স্লিপ টুডে এইটা একটা ক্লজ। ভুল উত্তর, ঠিক আছে? এখানে ক্লজ আছে একটা, কিন্তু ফ্রেজ আছে আর একটা। ক্লজ এবং ফ্রেজের ভেতরে পার্থক্য করার জন্য আমি আসলে এই সেন্টেন্সটা এখানে লিখেছি, কারণ আগামী ক্লাস হবে আমাদের ফ্রেজের উপর, ঠিক আছে? এই জন্য আমি হচ্ছে এটা একটু লিখেছি যে ফ্রেজ জিনিসটা কি, সিম্পলি একটু ধারণা দেওয়ার জন্য। আচ্ছা এইটা একটা ক্লজ নিঃসন্দেহে, কারণ এর ভিতর কতগুলো শব্দ আছে। কি কি শর্ত? 3টা শর্ত। শব্দ আছে, ঠিক আছে, সাবজেক্ট আছে, ফিনিট ভার্ব আছে, ঠিক আছে, অন্য অংশের অংশ হয়েছে, একটাই মাত্র ক্লজ। কিন্তু একটা ক্লজকে তো আসলে ক্লজ বলে না। একটা ক্লজ হওয়ার আগে বাক্য ছিল, একটা ক্লজ হওয়ার আগে বাক্য ছিল, বাক্যই পরবর্তীতে যখন জোড়া দেওয়া হয় তখন মূলত ক্লজ হয়। এই কথাটা নোট করে রাখবেন। একটা ক্লজ হবার আগে
বাক্য ছিল। মূলত এটাকে আমরা ক্লজ বলতে পারবো না, কিন্তু যদি বলি কয়টা ক্লজ তাহলে একটাই আছে, কিন্তু ক্লজ বলতে পারবো না। ক্লজ আর শর্ত তো অন্য বাক্যের অংশ হতে হবে, কিন্তু এটা তো আর অন্য বাক্যের অংশ না, কারণ এইটা কিন্তু আসলে ক্লজ না। কেন ক্লজ না একটু দেখার চেষ্টা করি। ক্লজের শর্ত তিনটা, কতগুলো শব্দ এখানে আছে, কতগুলো শব্দ, তারপরে কি সাবজেক্ট এবং ফিনিট ভার্ব। দেখেন এর ভেতরে কিন্তু কোনো সাবজেক্ট নাই, সুতরাং ও কিন্তু ক্লজ না, কিন্তু ওর বাক্যের অংশ কিন্তু হয়েছে। তার মানে ওই যে তিনটা শর্ত দিয়েছিলাম, এক কতগুলো শব্দ ওয়ার্ডস, তারপরে কি দুই সাবজেক্ট এবং ফিনিট ভার্ব, সাবজেক্ট এবং ফিনিট ভার্ব। 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হচ্ছে ও অন্য বাক্যের অংশ হবে। তো ফ্রেজের এবং ক্লোজের ভেতর পার্থক্য হচ্ছে এই 2 নাম্বার জায়গায়। এই 2 নাম্বার জায়গাটা হচ্ছে ফ্রেজের ভেতরে মিসিং থাকে। ক্লিয়ার? ফ্রেজের ভেতরে মিসিং থাকে হচ্ছে কোন জায়গাটায়? এই জায়গাটায়। অর্থাৎ ফ্রেজের ভেতরে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকে না, ফ্রেজের ভেতরে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকে না, কিন্তু ক্লজের ভেতরে সাবজেক্ট ফিনিট ভার্ব থাকে। অর্থাৎ ক্লজ আর ফ্রেজের ভেতর পার্থক্য হচ্ছে এই জায়গায়। আই থিঙ্ক আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি আপনাদেরকে। আচ্ছা, এবার আমরা কথা বলবো হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং আগামী দিন কথা হবে কিন্তু ফ্রেজের উপরে। আচ্ছা, এই যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, তারপর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, টাইম, প্লেস, রিজন, কন্ডিশন, ইফেক্ট, কম্প্যারিজন, এগুলো কাদের ক্লাসিফিকেশন? প্রশ্ন। আচ্ছা, এরা সবাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশন। প্রিন্সিপাল ক্লজের কোনো কি শাখা প্রশাখা নাই, আমি মুছে দিলাম। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজ তো মুছেই দিয়েছি, ওরও কোনো শাখা প্রশাখা নাই। শাখা প্রশাখা আছে কার? শাখা প্রশাখা আছে হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লজের। এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে কি কি? একটার নাম হচ্ছে নাউন ক্লজ, 2 আরেকটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, নাউন ক্লজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি, অ্যাডভার্বিয়াল ক্লজ কি? অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ আবার হয় হচ্ছে 3 ধরনের। তার একটা হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, একটা ঘোষণা দিয়ে তারপরে কথা শুরু করি। সেটা হচ্ছে আপনারা যারা আমার সাথে ক্লাস করছেন এখন এই মুহূর্তে চাকরির পরীক্ষার্থী, অর্থাৎ বিসিএস, ব্যাংক জব থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার্থী, আপনাদের জন্য গত কয়েকদিন আগে আমার একটা পেইড ব্যাচের অ্যানাউন্সমেন্ট হয়েছে খুবই সুলভ মূল্যে, মাত্র 1100 টাকায়। এই ব্যাচের ভেতর মানে এই ব্যাচটাতে পড়ানো হবে গ্রামার, ভোকাবুলারি, ফ্রি হ্যান্ড রাইটিং এবং ইংলিশ লিটারেচার, যেখান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হয়। তো আপনারা যারা ইন্টারেস্টেড আমার সাথে, মানে 4 মাস মেয়াদি কোর্স এবং ডিটেলস আলোচনা করে একটা 6 মিনিটের ভিডিও বানানো আছে, আপনারা যদি ইন্টারেস্টেড হন আমার সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে, আমিও করব, আমার সাথে আপনারা, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আর ভিডিওটা দেখলে তো খুবই ভালো। নাম্বার দিয়ে দিচ্ছি আমি 01735311981, 01735311981, এবং এই কোর্সের ফি হচ্ছে মাত্র হচ্ছে 1100 টাকা। 1100 টাকা, খুবই সুলভ মূল্যে। ক্লাস পাওয়া যাবে হচ্ছে কয়টা? ক্লাস পাওয়া যাবে 51টা। ক্লাস হবে কি কি বার? রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টায়। রবি, মঙ্গল, বৃহস্পতিবার, রবি, মঙ্গল, বৃহস্পতিবার। এবং এই কোর্সের সুবিধা হচ্ছে, নাম দিয়েছি হচ্ছে সজিবুলস জব ইংলিশ কোর্স, জব ইংলিশ কোর্স, জব ইংলিশ কোর্স। আচ্ছা, রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত হবে। রাত কয়টায় ক্লাস? রাতে ক্লাস হবে কয়টায়? 9টায়, রাত 9টায়। 51টা ক্লাস পাওয়া যাবে 11টায়। এবং এই কোর্সের বিশেষ সুবিধা হচ্ছে পিডিএফ লেকচার শিট পাওয়া যাবে, রেকর্ড ক্লাস পাওয়া যাবে, পরবর্তীতে বাসায় করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা যদি ইন্টারেস্টেড হন মানে চাকরির পরীক্ষার একটা ইংরেজি অংশের গোছানো প্রস্তুতি পেতে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আর এখানে স্টুডেন্ট নিব হচ্ছে টোটাল 100 জন। 100 জনের 50%-এর বেশি হয়তো ভর্তি হয়ে গেছে। আপনারা যারা আগ্রহী তারা খুব ফাস্ট একটু যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে ফোন করলে যে ভর্তির দায়িত্বে আছে সে আপনাকে বিস্তারিত বুঝিয়ে দিতে পারবে। 01735311981। ওকে, ফাইন। এবার আসেন নাউন ক্লজ কি জিনিস, অ্যাডজেক্টিভ ক্লজ কি জিনিস, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ কি জিনিস। আচ্ছা, নাউন মানে কি? কোনো কিছুর নামকে নাউন বলা হয়, অর্থাৎ যেই ক্লজের ভেতরে একটা নেমিং ওয়ার্ড থাকে সেই ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। কথাটা একটু বুঝতে অসুবিধা হলেও আমি বলছি, যেমন নাউন কোথায় কোথায় হয়, বাক্যের কোন কোন জায়গার শব্দ নাউন,
অর্থাৎ বাক্যের অবস্থান ভেদে নাউন ক্লজের আবার কিছু ক্লাসিফিকেশন আছে। মানে নাউন ক্লজ কোন কোন জায়গার ক্লজ হচ্ছে নাউন ক্লজ। যদি আমি বলি, যেমন দেখেন বাক্যের সাবজেক্ট তো নাউন হয়, প্রোনাউনও হয়, কিন্তু নাউনও হয়। অর্থাৎ তার মানে হচ্ছে যদি কোনো ক্লজ বাক্যের সাবজেক্টের জায়গায় থাকে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ভার্বের সাবজেক্ট, সে নাউন ক্লজ হতে পারবে। তারপরে প্রিন্সিপাল ক্লজের ভার্বের অবজেক্ট, সে নাউন ক্লজ হতে পারে। ওকে ফাইন। তারপরে ধরেন সাবজেক্টের কমপ্লিমেন্ট নাউন ক্লজ হতে পারে, সাবজেক্টের কমপ্লিমেন্ট নাউন ক্লজ হতে পারবে। 4 অবজেক্টের কমপ্লিমেন্ট নাউন ক্লজ হতে পারবে। 5 প্রিপজিশনের অবজেক্ট নাউন ক্লজ হতে পারবে, প্রিপজিশন এর অবজেক্ট নাউন ক্লজ হতে পারবে। তারপরে ধরেন অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট, রাইট, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট নাউন ক্লজ হতে পারবে। এই টার্মগুলো আপনাদের কাছে একটু অপরিচিত মনে হলেও সমস্যা নাই, আমি বুঝিয়ে দিলে তখন সমস্যা হবে না। অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট, এরা নাউন ক্লজ হতে পারে, কমপ্লিমেন্ট। তারপরে হচ্ছে ইট অথবা প্রোনাউনের অ্যাপোজিশন হতে পারবে, ইট অথবা প্রোনাউন অর্থাৎ বা নাউন, আমরা ইট না দিয়ে আমরা দিই নাউন অথবা প্রোনাউন এর অ্যাপোজিশন, অ্যাপোজিশন এরা নাউনগুলো। ক্লজ আসলে একটা বিশদ আলোচনা, একটু বিশদ পরিসরে আসলে করতে হবে, কিছু করার নাই। ওকে, নাউন প্রোনাউনের অ্যাপোজিশন, এরা মূলত হচ্ছে নাউন ক্লজ হয়। অর্থাৎ অবস্থান ভেদে এই 7 ভাবে, মানে এই 7টা জায়গায় নাউন ক্লজ পাওয়া যায়, মানে ক্লজের অবস্থান ভেদে, রাইট। ওকে, আপনাদের সাথে যাদের খাতা কলম আছে আপনারা একটু লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে গ্র্যাজুয়ালি আলোচনা করব, যেহেতু বোর্ডে জায়গা কম। ওকে, নাউন মানে কি? নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। আচ্ছা, আমি একটা সেন্টেন্স লিখছি, ব্লাড করছি এবং তারপরে বলছি যে এটা কোন ক্লজ। একটা সেন্টেন্স দেখেন, হি who is the man of our team has broken the glass. আচ্ছা, একটা সেন্টেন্স লিখেছি এবং এখন আমি বোল্ড করছি হচ্ছে এই অংশটা, হু ইজ দ্য ম্যান অফ আওয়ার টিম। এখন আপনাদের কাছে প্রশ্ন, এইটা একটা ক্লজ, এটা কোন ক্লজ? প্রথমত কিন্তু এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ হু ইজ দ্য ম্যান অফ আওয়ার টিম, যে হচ্ছে আমাদের টিমের মেম্বার, আমি মেম্বার দেই, যে হচ্ছে আমাদের টিমের সদস্য। হু ইজ দ্য মেম্বার অফ আওয়ার টিম, যে হচ্ছে আমাদের টিমের সদস্য। দেখেন কথা কিন্তু শেষ হয় নাই। তার মানে হচ্ছে এই অংশটা হচ্ছে একটা, প্রথমত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এখন সাবঅর্ডিনেট ক্লজকে তো আমি ক্লাসিফাই করেছি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু এইটা এখন কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? দেখেন নাউন কিভাবে পাওয়া যায়? কি দিয়ে, কাকে দিয়ে, কে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। কাকে প্রশ্ন করবেন? বাক্যের মেইন যে ভার্বকে, বাক্যের ভার্বকে যদি কি, কাকে, কে দিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি নাউন পাবেন, রাইট। সেটা হতে পারে কি দিয়ে প্রশ্ন করলে আপনি অবজেক্টের নাউনটা পাবেন, কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্টের নাউনটা পাবেন, কে দিয়ে প্রশ্ন করলে আপনি সাবজেক্টের নাউনটা পাবেন, রাইট। তার মানে এখন এই সেন্টেন্সের বাংলা অর্থ কি? যে হচ্ছে আমাদের টিমের সদস্য হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, কেউ একজন একটা গ্লাস ভেঙেছে। কি হয়েছে? গ্লাস ভেঙেছে। আচ্ছা, সে গ্লাস ভেঙেছে, এখানে যদি হি থাকতো সাবজেক্ট, সাপোজ ধরেন হি তো এখানে নাই, সাপোজ এখানে হি থাকলো, হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাস ভেঙেছে। তার মানে এইটুকু কিন্তু প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ বলেছিলাম, এটা প্রিন্সিপাল ক্লজ। এখন এই প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব, মেইন ভার্বটা কোনটা? মেইন ভার্ব হচ্ছে ভাঙা, হ্যাজ ব্রোকেন, ভেঙেছে। এবার আমি প্রশ্ন করি, কে ভেঙেছে? উত্তর, সে ভেঙেছে। উত্তর, সে ভেঙেছে। কিন্তু এই সেটা কিন্তু একটা প্রোনাউন, এখন প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে বসে সে হচ্ছে প্রোনাউন। তার মানে এই হিটা কার পরিবর্তে আমি এখানে বসাইলাম?
যে আমাদের টিমের সদস্য তার পরিবর্তে বসাইলাম, অর্থাৎ যে আমাদের টিমের সদস্য আমি তার পরিবর্তে বসাইলাম, এই লোকটার পরিবর্তে বসাইলাম। তার মানে এই লোকটা একটা কি, এই লোকটা একটা মানুষ, মানুষ মানে হচ্ছে নাউন, তার মানে হচ্ছে এই হু ইজ দ্য মেম্বার অফ আওয়ার টিম, এইটা কিন্তু একটা নাউন ক্লজ। আই থিঙ্ক বোঝাতে পেরেছি বিষয়টা। তার মানে হচ্ছে দেখেন লিটারালি এই যে টোটাল, এটাকে যদি আমি একটা বাক্য চিন্তা করি, দেখেন এর জায়গায় এই টোটালটা তো একটা ক্লজ ছিল, এই টোটাল ক্লজের জায়গায় কিন্তু আমি একটা রহিম করিম অথবা কিছু না কিছু যদু মধু কদু কিছু একটা দিতে পারতাম, তাই না? কিন্তু আমি সেই জায়গায় কি করলাম, সেই জায়গায় একটা ক্লজ বসাইলাম, তার মানে হচ্ছে এটা একটা নাউন ক্লজ। ওকে, কোন কোন জায়গার ক্লজ নাউন ক্লজ হতে পারে আপনাদের মনে আছে? সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট। একটা অবজেক্ট দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, যে অবজেক্ট যেমন ধরেন আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, আই নো, আমি চিনি, কাকে চিনি? এই গ্লাসটি কে ভাঙছে তুমি কি চিনো? আমি বললাম হ্যাঁ, আই নো হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, আমি জানি, চিনি কাকে? হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসটি কে ভাঙছে তাকে আমি চিনি। আচ্ছা দেখেন এর ভিতরে দুইটা ক্লজ আছে, আপনি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন। একটা হচ্ছে আই নো, এটা প্রিন্সিপাল ক্লজ, রাইট? আর হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসটি কে ভেঙেছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজের ভেতরে এটা কোনটা? এটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? কোনটা সাবঅর্ডিনেট ক্লজের কোনটা? এইবার আপনি যদি প্রিন্সিপাল ক্লজের ভার্বকে প্রশ্ন করেন, আমি চিনি, কে চিনি? উত্তর নাই। আমি চিনি, কাকে চিনি? গিলাস যে ভাঙছে তাকে চিনি। তার মানে এইটা কিন্তু অবজেক্টের জায়গায়, অর্থাৎ এই জায়গায় এই যে গ্লাসটি ভেঙেছে এই জায়গায় কিন্তু আমি দিতে পারতাম আমি রহিমকে চিনি, আমি করিমকে চিনি, সামথিং এটসেট্রা। সুমন ভাই এসে দেখেন তো ক্যামেরাটা বন্ধ হয়ে গেল কিনা? হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, ক্লিয়ার? তার মানে হচ্ছে একটা নামের পরিবর্তে এই জায়গাটা এসেছে। ডেফিনেটলি এটা কোন ক্লজ? এটা হচ্ছে নাউন ক্লজ। ওকে ফাইন। আরেকটা কথা বলছিলাম কি, সাবজেক্টের কমপ্লিমেন্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট, এরা নাউন ক্লজ হতে পারে। এখন আমি যদি কমপ্লিমেন্ট না বুঝি সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টের কমপ্লিমেন্ট নাউন ক্লজ, অবজেক্টের কমপ্লিমেন্ট নাউন ক্লজ, এটা বোঝা কিন্তু আমার জন্য একটু দুষ্কর। কমপ্লিমেন্ট কি, আমরা একটু কমপ্লিমেন্ট বুঝে আসি, যদিও শুধু কমপ্লিমেন্ট নিয়ে আসলে ছোট ছোট করে ক্লাস বানানো উচিত। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। অর্থাৎ চিনির বদলে গুড়, অর্থাৎ চিনি দিয়ে যে কাজ করা যায় গুড় দিয়ে সেই সেম কাজটা করা সম্ভব, হয়তো কাছাকাছি, পরিপূরক কমপ্লিমেন্ট। আচ্ছা আমরা একটু কমপ্লিমেন্ট বুঝে আসি। কমপ্লিমেন্ট হচ্ছে, আমি যদি বলি ইউ আর মাই গার্লফ্রেন্ড, আচ্ছা যতটুকু আলোচনা করা যায় আমরা করি, প্রয়োজনে আমরা ক্লজের পার্ট 2 করব, ঠিক আছে? ওকে, ইউ আর মাই গার্লফ্রেন্ড, কারণ হচ্ছে আমার ক্যামেরা একটু মানে চার্জিংয়ের প্রবলেম আছে মনে হচ্ছে তাই। ওকে ভাই, ইউ আর মাই গার্লফ্রেন্ড। আচ্ছা কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে এইটা, এই ইউ বাক্যের সাবজেক্ট, আর বাক্যের ভার্ব, মাই গার্লফ্রেন্ড এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কেন মাই গার্লফ্রেন্ডটা কমপ্লিমেন্ট? কারণ এই মাই গার্লফ্রেন্ডটা হচ্ছে কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি বলেছিলাম, এই অর্থের দিকে একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরিপূরক। আপনি আমার গার্লফ্রেন্ড, এই গার্লফ্রেন্ডটা কে? এই গার্লফ্রেন্ডটা হচ্ছে এই যে আপনি, অর্থাৎ এই ইউও যে আমার গার্লফ্রেন্ডটাও কিন্তু সেই লোকটাই, মানে সেই মেয়েটাই কিন্তু আমার গার্লফ্রেন্ড, যেই মেয়েটা হচ্ছে ইউ। সুতরাং এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন এই জায়গায় যদি আমি একটা ক্লজ দিতাম তাহলে হচ্ছে সেটা হয়ে যেত হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে সেটা নাউন ক্লজ হতো। যেমন ধরেন আমি ডিরেক্ট উদাহরণে চলে যাচ্ছি, যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, দিস ইজ হোয়াট আই সে, ক্লিয়ার? একদম ছোট করে বসাইলাম। এখন এইখানে একটা বোল্ড করা আছে এবং প্রশ্ন হচ্ছে এটা কোন ক্লজ? প্রথমত হচ্ছে হোয়াট আই সে, আমি যা বলি আমার কথা শেষ হয় নাই, আমি যা বলি আমার কথা শেষ হয় নাই, দিস ইজ এই হয় এটা শেষ হয়েছে। তার মানে এই অংশটুকু প্রিন্সিপাল ক্লজ, এই অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ। এখন পরীক্ষার প্রশ্নে তো আসলে সাবঅর্ডিনেট ক্লজ কিনা এটা জানতে চাবে না, জানতে চাবে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ। সুতরাং এইটাই সাবঅর্ডিনেট ক্লজের কোনটা? এটা নাউন ক্লজ, এটা নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? কারণ এটা সেটা যেটা আমি বলি, দিস ইজ হোয়াট আই সে, দিস ইজ হোয়াট আই সে, আমি যেটি বলি,
আমি যেটি বলি, অর্থাৎ আমার যে বলা যে কথা, আমার বলা যে কথা স্পিচ, আমার বলা যে কথা SPEECH, আমার বলা যে কথা, এই কথাটাই কিন্তু এটা। এই দিসটা কি? দিসটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। তার মানে এটাই হচ্ছে সেটা যেটা আমি বলি, তার মানে এটাই কিন্তু ওই কথাটা। তার মানে ওই এই ওয়াটাই সেটা কিন্তু এই দিসের পরিপূরক। কিন্তু এটা একটা ক্লোজ, কতগুলো শব্দ আছে, সাবজেক্ট আর ফিনিট ভার্ব আছে, অন্য বাক্যের অংশ হয়েছে, সুতরাং এটা একটা ক্লোজ। এবং কোন ক্লোজ? এটা নাউন ক্লোজ হতে পারে। এভাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, অবজেক্ট। আচ্ছা, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট দিয়ে এক্সাম্পল দিলাম। আমরা যদি একটা অবজেক্ট কমপ্লিমেন্ট দেখি, অবজেক্ট কমপ্লিমেন্টও নাউন ক্লজ হতে পারে। কিভাবে? সাপোজ ধরেন একটা সেন্টেন্স লিখলাম, উই মেড লিডার। আমরা নেতা বানাইলাম। কি বানাইলাম? নেতা বানাইলাম। হু ইজ দ্য টপার অফ আওয়ার ক্লাস। আমরা নেতা বানাইলাম। আচ্ছা, কি বানাইলাম? নেতা বানাইলাম। এই নেতাটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট, রাইট? এখন দেখেন এই নেতাটাও যে, এই পরবর্তী ক্লজটা দেখেন, হু ইজ দ্য টপার অফ আওয়ার ক্লাস। যে হচ্ছে টপার, এই টপার মানুষটা, এই টপার মানুষটাও যে, এই নেতাটাও কিন্তু সে। লিটারালি এই অবজেক্টের পরিপূরক কিন্তু এই ক্লজটা। দ্যাটস ওয়াই এটা কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে নাউন ক্লজ হয়েছে। তার মানে এই যে অবস্থান ভেদে বিভিন্ন জায়গায় নাউন ক্লজ হতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। যে প্রিন্সিপাল ক্লজের ভার্বের সাবজেক্ট এর যে ক্লজটা, সেটা নাউন ক্লজ। প্রিন্সিপাল ক্লজের ভার্বের অবজেক্ট, সেটা নাউন ক্লজ। তারপর হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট, নাউন ক্লজ। অবজেক্টের কমপ্লিমেন্ট, নাউন ক্লজ। ইয়াস, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্টটাও নাউন ক্লজ। কিভাবে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্টটা নাউন ক্লজ হয় সেটাও আমরা একটু দেখি। অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট কিভাবে নাউন ক্লজ হয়। আই এম শিওর, আমি নিশ্চিত যে হি ইজ অনেস্ট। ওকে, ফাইন। আমি নিশ্চিত যে সে সৎ। আমি নিশ্চিত যে সে সৎ। আচ্ছা, এই বাক্যে আই কি? সাবজেক্ট। এম মেইন ভার্ব, এমভি মেইন ভার্ব। শিওরটা কি? শিওরটা হচ্ছে এই বাক্যের অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমি কি? আমি নিশ্চিত। আমি যে নিশ্চিত, এই নিশ্চিতটা আসলে কোন জিনিসটা আমি নিশ্চিত? কি নিশ্চিত? এই দেখেন, কি নিশ্চিত? সামথিং, কোনো না কোনো কিছু আমি নিশ্চিত। আচ্ছা, এই যে আমি কি নিশ্চিত? সামথিং, কোনো কিছু নিশ্চিত, কোনো কিছু নিশ্চিত। আচ্ছা, সামথিংটা কি বলেন তো? সামথিংটা তো নিশ্চিত একটা নাউন, নিশ্চিত একটা নাউন। এই সামথিং এর জায়গায় কি আমি এটা বসাতে পারি না যে আমি কি নিশ্চিত? আমি নিশ্চিত যে সে সৎ। তার মানে হচ্ছে এই অংশটা দেখেন নাউন ক্লজ। তার মানে এটা কিন্তু অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। অর্থাৎ আমি যা নিশ্চিত এই লোকটা, এই অংশটা সেইটা। আমি যেটা নিশ্চিত সেই জিনিসটা হচ্ছে এই অংশটা। সুতরাং এটা কিন্তু নাউন ক্লজ। ওকে, ফাইন। প্রিপজিশনের অবজেক্ট নাউন ক্লজ হতে পারে। প্রিপজিশনের অবজেক্ট। আচ্ছা, প্রিপজিশনের অবজেক্ট কি? প্রিপজিশনের অবজেক্টটা কি? প্রিপজিশনের অবজেক্ট, আচ্ছা, আমি যদি একটা সেন্টেন্স আপনাকে বলি যে লিসেন টু মি, খুবই সিম্পলি যাচ্ছি, জাস্ট অর্থ সহ ভালো মতো বোঝার জন্য। লিসেন টু মি, লিসেন টু মি। আমি জানি যে এই জায়গায় ক্লজে অনেকেরই ঝামেলা হয় এবং একটার সাথে আর একটা গুলায় যায়। আমি চেষ্টা করছি মানে পার্থক্যটা একটু দেখার জন্য। লিসেন টু মি, আমার কথা শোনো। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? লিসেন টু মি, আমার কথা শোনো। এই টুটা হচ্ছে প্রিপজিশন। কাকে শোনো? আমাকে শোনো। আমাকে, কাকে? আমাকে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তার মানে এই মিটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট, তাই না? এই মি এর জায়গায় যদি আমি বলি লিসেন টু হোয়াট আই সে, লিসেন টু, শোনো। কি শোনো? আমি যা বলি তাই শোনো। এখন দেখেন, লিসেন টু এইটুকু একটা ক্লজ, লিসেন শোনো এটা প্রিন্সিপাল ক্লজ, হোয়াট আই সে আমি যা বলি এটা সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের কোনটা? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ? অবশ্যই নাউন ক্লজ। শোনো, কি শোনো? আমি যা বলিস তাই শোনো। এখন কি বলে এত, যাই হোক, বিভিন্ন ধরনের কথা মনে আসতে পারে। ইটস নট এ ফ্যাক্ট, নাউন ক্লজ। ওকে, ফাইন। ওকে, এবার আসেন আমরা আলোচনা করবো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ।
অ্যাডজেক্টিভ ক্লোজটা নিয়ে আপাতত একটু আলোচনা করি, কারণ ক্লাসের ডিউরেশন বড় হয়ে যাচ্ছে। অ্যাডভার্বিয়াল ক্লোজটা হয়তো অন্য কোনো দিন বলা যাবে, অর্থাৎ আগামী দিন তো আমাদের ফ্রেজের কথা বলা ছিল যে ফ্রেজের ক্লাস হবে। বিশেষ প্রয়োজনে ফ্রেজের ক্লাসের আগে আমরা অ্যাডভার্বিয়াল ক্লাসটা মানে অ্যাডভার্বিয়াল ক্লজটা নিয়ে কথা বলবো। ওকে, অ্যাডজেক্টিভ ক্লোজটা একটু বোঝানোর চেষ্টা করছি। অ্যাডজেক্টিভ ক্লোজ কি? অ্যাডজেক্টিভ কি জিনিস? অ্যাডজেক্টিভ হচ্ছে বোঝা লাগবে যেই ক্লোজ অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে, যেই ক্লোজ নাউনের মতো করে কাজ করে সেটা নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভের মতো করে কাজ করলে অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বের মতো করে কাজ করলে অ্যাডভার্বিয়াল ক্লোজ। অ্যাডজেক্টিভ কি? নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করে এমন শব্দ হলো অ্যাডজেক্টিভ। তার মানে যেই ক্লজ নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে সেই ক্লজটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, রাইট? ওকে, যেমন ধরেন আমি একটা সেন্টেন্স লিখছি যে আমার একটা বল হারায় গেছে। কোন বলটা? লাল বলটা। লাল বলটা হারায় গেছে। আচ্ছা, সেন্টেন্সটা কিভাবে হতে পারে? দ্য বল দ্যাট ইজ রেড has lost for ever, মানে একদম হারাই গেছে, ওটার পাওয়াই যাচ্ছে না, ফর এভার। ওকে, আচ্ছা দেখেন, একটা হচ্ছে এর ভেতরে কিন্তু দুইটা ক্লজ আপনি খুঁজে বের করা তুলনামূলকভাবে একটা কঠিন। একটা হচ্ছে হারিয়ে গিয়েছে, কি হারিয়ে গেছে? এটা হারিয়ে গেছে। এখানে আমি কাল্পনিক একটা সাবজেক্ট ধরে নিলাম যে বোঝানোর জন্য, মানে ক্লজকে ভাঙার জন্য। ইট হ্যাজ লস্ট ফর এভার, এটা হারিয়ে গেছে। এটা কি? এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এটা হারিয়ে গেছে, আমার কথা শেষ, মানে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল মানে কি? স্বাধীন বাক্যাংশ। ক্লিয়ার? তার মানে হচ্ছে ইট হ্যাজ লস্ট ফর এভার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যদি বলে দ্য বল দ্যাট ইজ রেড, যেই বলটা লাল, আমার কথা কি শেষ হয়েছে? যেই বলটা লাল, ক্লাসে টিচার আসলো, স্টুডেন্টের সামনে দাঁড়ালো, এই শোনো, যেই বলটা লাল, স্টুডেন্ট হা কথা কি শেষ হয়। তার মানে হচ্ছে এইটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ তো পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে হচ্ছে এই অংশটা বোল্ড করা আছে, দ্য বল দ্যাট ইজ রেড, এটা কোন ক্লজ? দ্য বল দ্যাট ইজ রোড, এটা দ্যাট ইজ রেড, এটা কোন ক্লজ? এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? একটু লক্ষ্য রাখেন, এই যে দ্যাট ইজ রেড, যেটা লাল, কোনটা লাল? এই দা বলটা কিন্তু নাউন। দেখেন, এই যে দা বল, এটা নাউন। এই বল সম্পর্কে অতিরিক্ত তথ্য পাচ্ছি আমি কিসের মাধ্যমে? এই ক্লজের মাধ্যমে। এই বলটা লাল নাকি নীল নাকি হলুদ নাকি পার্পল, কোন কালার, এটা আমি বুঝতে পারলাম হচ্ছে এই ক্লজের মাধ্যমে। তার মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ কিন্তু না। ঠিক আছে? ওকে, অর্থাৎ এই অংশটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এখন এই যে ইট হ্যাজ লস্ট ফর এভার, এটা হারিয়ে গেছে, এটা মানে কোনটা? এটা মানে কিন্তু অলরেডি দ্যাট ইজ রেড, এটা মানে কিন্তু এই বলটা। ওকে ফাইন, আজকের মতো এ পর্যন্তই থাক। আমরা কথা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আগামী দিন, তারপরে আমরা কথা বলবো ফ্রেজ নিয়ে। অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আমরা আগামী দিন কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, আর আপনাদের জন্য একটা নোট ছিল, সেটা আমি আবার একটু বলছি যে চাকরির পরীক্ষার্থীদের জন্য মানে একদম রেকর্ড ক্লাস পিডিএফ সব কিছু সহ আগামী 12ই মার্চ থেকে আমার একটা ক্লাস শুরু হতে যাচ্ছে, জাস্ট শুধুমাত্র 100 জন স্টুডেন্টস নিয়ে, এবং কোর্স ফি নির্ধারণ করা হয়েছে 100 টাকা। আমি নাম্বারটা মাঝখানে বলেছিলাম, আবার একটু বলছি, 01735311981। এটা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার ভর্তি নিয়ে নেবে, এবং এই 1100 টাকা সবচেয়ে ভালো হয়। ভর্তি প্রসিডিউরটা একবারে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই নাম্বারটা হচ্ছে আমাদের বিকাশ এবং নগদ। এই নাম্বারটা হচ্ছে বিকাশ অথবা নগদ। এখানে 1100 টাকা পাঠিয়ে আবার সেম নাম্বারে ফোন করলে আপনার বিস্তারিত তথ্য যা কিছু লাগে। বিশেষ প্রয়োজনে আরেকটু বলছি যে এ বিষয়ে একটা ভিডিওই বানানো আছে 6 মিনিটের। ঠিক আছে? ওই ভিডিওটা দেখলে এবং তারপরে যদি আপনি ইন্টারেস্টেড হন, আই থিঙ্ক if you admit yourself to this course, you will be benefited more. There is no confusion to here. ইনশাল্লাহ দেখা হবে আগামী দিনের ক্লাসে। সে পর্যন্ত সবাই বি সেফ অ্যান্ড সাউন্ড। গুড লাক টু ইউ।